আমার স্কুল জীবন, প্রাইমারি স্কুল আমার গ্রামেরই স্কুল, প্রি প্রাইমারি স্কুল যেটা। স্কুলে গেছি, পরে টিচার জিজ্ঞেস করছে, কিরে খাতায় কি নাম তুলবো, প্রতিদিন আসবি তো? আচ্ছা জি স্যার আসবো। খাতায় নাম উঠায় নিছে, এই ছিল স্কুলের ভর্তি। আচ্ছা। আর টাকা পয়সা তো লাগেই নেই। ক্লাস 5 পর্যন্ত কোনো টাকা পয়সা লাগছে কিনা আমি জানিও না, গার্জিয়ানরা কিছু দিছে কিনা, মনে হয় সম্ভবত কোনো টাকা পয়সা লাগে না। কুষ্টিয়া জেলাতে? না না, এটা পাবনায়। পাবনায়। হ্যাঁ, আমার নানার বাড়িতে, এটা আতাইকুলা। থানার নাম স্যার আতাইকুলা? থানার নামটা আতাইকুলা, গ্রাম লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। এরপরে আমার হাই স্কুলের দুইটা ধাপ। একটা হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত, এটা আতাইকুলা হাই স্কুল। ওখানেই আমি 8 পর্যন্ত পড়ালেখা করি। এরপরে ওইখানে হয় কি, ওই ভালো ছাত্র যারা, আমার পজিশন 3rd ছিল, 3 নাম্বার পজিশন ছিল। ভালো যারা ছিল তারা সবাই চলে গেল ওই ইয়েতে, রাজশাহী কলেজে চলে গেল, কোথায় কোথায়, ওই কলেজে আর ভালো তখন আমার মামা ছিল, বড় মামা কুষ্টিয়া জেলা স্কুলের উনি টিচার ছিলেন। পরবর্তীতে উনি বিভিন্ন পাবনা জেলা স্কুল, নরসিংদী জেলা স্কুল হেডমাস্টার হিসেবে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন, অবসরে গেছেন তাও অনেক বছর আগে। তো উনি বললো যে না, ও তো মোটামুটি লেখাপড়ায় ভালো, আমি নিয়ে যাই ওকে। তো আমার ওইখানে ক্লাস 9 এবং 10 কুষ্টিয়া জেলা স্কুলের জেলা স্কুলের ছাত্র। এরপরে আমার ইন্টারমিডিয়েট কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে যখন আমরা ভর্তি হই, তখন এই 11 দফার আন্দোলন, 7 দফার আন্দোলন, মিটিং মিছিল স্লোগান, আমরা খুব বেশি ক্লাস পাই নাই ফার্স্ট ইয়ারে। মোটামুটি মনে হয় 7-8 মাস বা এরকম একটা সময় ক্লাস করার পরেই এই পুরাপুরি সংগ্রাম শুরু হয়ে গেল, এবং ক্লাস খুব বেশি, মিটিং মিছিল এটা সেটা। তারপরে তো মুক্তিযুদ্ধ, এই টাইম গেল। এরপরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা ইন্টারমিডিয়েটের সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচ একটা ছিল, আমরা দ্বিতীয় ব্যাচে ইন্টারমিডিয়েট পাস করি। এই হচ্ছে আমার কলেজ লাইফ। তারপরে বুটেক্সে আসা হয়। এটা তো আগে ডিপ্লোমা ইনস্টিটিউট ছিল। তো এখানে ওই সময় বুটেক্সে আমাকে আমার কোথাও অ্যাপ্লিকেশন করি নাই, ঢাকা মেডিকেলে অ্যাপ্লিকেশন করছিলাম, আর কোথাও ভর্তির জন্য আবেদন করি নাই। বুয়েটে করছিলাম আর ঢাকা মেডিকেলে। বুয়েটে ওইদিন জ্বর থাকার কারণে ভর্তি পরীক্ষা দিতে পারি নাই। আর ঢাকা মেডিকেলে ওই সময় ওই দেশ স্বাধীন হওয়ার পরে ফেয়ার হয় নাই। ওই সময় ব্যাপক ওই যে স্বাস্থ্যমন্ত্রী, তারপরে অমুক তমুক, তাদের কোটা করতে করতেই মানে খুব ফেয়ার খুব কম সিলেকশন হয়েছে ওই সময়। আমার আসলে ওই রকম লবিং না থাকায় ঢাকা মেডিকেলও হয় নাই। তো মোটামুটি আমার 1 বছর লসই হয়ে যায়। তারপরে আমার এক পরিচিত লোক বলে যে এরকম টেক্সটাইল একটা আছে প্রসপেক্টিভ, তো ওইখানে ভর্তি হওয়ার জন্য। তো ওইখানে আবার তখন ডিপ্লোমা কোর্স ছিল, ডিগ্রি কোর্সের ডিপ্লোমাকে ডিগ্রিতে উন্নীত করার জন্য তখন আন্দোলন চলতেছিল। যখন আমরা ভর্তি হই তখন আমাদের ব্যাচটাকে ইন্টারমিডিয়েট পাস নেওয়া হয়। আচ্ছা, মানে প্রথম ব্যাচে ইন্টারমিডিয়েট পাস নেওয়া হয়। আগে তো এসএসসি হইতো, ইন্টারমিডিয়েট হইতো, মানে এসএসসি ছিল ইনটেক। তো আমাদের ব্যাচটাই ছিল ইন্টারমিডিয়েট পাস সবাই, যাতে এটা ডিগ্রি করা যায় আর কি, এটা একটা হিসাব নেয়। এবং আমরা ভর্তি হওয়ার পরে ওই ডিগ্রির আন্দোলনে আমরা অনেক দিন আন্দোলন হয় এবং আমাদের অনেক সময় লেগে যায়। ছাত্র জীবনটা এখানে একটু বেশ দীর্ঘই হয়। পরে আমরা ডিপ্লোমা কমপ্লিট করার পরে তারপরে আমরা ডিগ্রিতে ভর্তি হই এবং ডিগ্রি পাস করি। এবং এখান থেকে আমি খুব একটা অন্য জায়গায় কিছু করার স্কোপ হয় না, কারণ আমি যখন এখান থেকে পাস করি, বিএসসি টেক্সটাইল টেকনোলজি তখন ছিল, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। তখন মোশাররফ হোসেন উনি প্রিন্সিপাল ছিলেন। উনি ডেকে বললেন যে দেখো, তোমরা তো মিলে টিলে চলে যাবা, বিভিন্ন জায়গায় চলে যাবা চাকরিতে, অনেক বেতনও বেশি হবে, তো অন্তত 2টা বছর প্রতিষ্ঠানকে কিছু দিয়ে যাও টিচিং এর জন্য। এবার এখানেও আমার পজিশন 3rd ছিল, ফার্স্ট ক্লাস 3rd পজিশন ছিল আমার। তো ফার্স্ট এবং সেকেন্ড যারা, তারা কেউ শিক্ষকতা আসে নাই। তো আমি 3rd ছিলাম। তো বলে তুমি দিয়ে যাও। আমার ছাত্র জীবনে কিন্তু আমার ফেভারিট সাবজেক্ট ছিল স্পিনিং। হ্যাঁ, তো উনি বললো যে না দেখো, তোমাকে একটু, আমাদের ওয়েট প্রসেসিং এর টিচার নাই, তখন একমাত্র খালেক স্যার ছিল ওয়েট প্রসেসিং এর টিচার।
উনি আবার বিএসসি করতে, ওনার তো বিএসসি ছিল না, বিএসসি করার জন্য স্কলারশিপ নেই, ইন্ডিয়া গেছে, আচ্ছা বহরমপুর না কোথায় এখানে আছে না একটা, ওইখানে। তো বলে তোমাকে ওয়েট প্রসেস নিতে হবে, ক্লাস নিতে হবে। আচ্ছা আমি তো ওয়েট প্রসেস, আমাদের টিচার ছিল না মানে কি, পড়ালেখা ভালো হয় নাই, আচ্ছা হ্যাঁ, তো কিভাবে ক্লাস নিব? তো বলে না, এটা নিতে হবে। ঠিক আছে, আমার একটু আগ্রহ ছিল, কারণ আমার কিছু ছিল যে এখানে একটা কোয়ার্টার টোটার আছে, প্লাস একটা সিকিউরড লাইফ আছে, বিভিন্ন কারণেই আর কি। সেটা কত সালের দিকে হবে ঘটনাটা? এটা 82 ঘটনা, 82 এর দিকে। 82। তখন আমি জয়েন করলাম, দেখি জয়েন তো করি কি হয়। আচ্ছা এবং আমার খুব একটা যে ওয়েট প্রসেস নিতে হবে কারণে জয়েনিং এর আগ্রহটা কমে গেল অনেক ওই সময়। তো সাথে সাথেই বিভিন্ন প্রাইভেটে আমার কিছু অ্যাপ্লিকেশন করা ছিল, এক জায়গায় ডাকলো, গেলাম, যে বললাম তো আমার তো এই আমার কলেজেই চাকরি এরকম হয়ে গেছে, তা আমার তো এখন তো মুশকিল। তো বলে এক কাজ করেন, আমাদের তত দরকার নেই, আপনাদের অফিস টাইম কয়টা? তখন আমাদের 8টা থেকে 2টা পর্যন্ত অফিস ছিল। বলে তাহলে আপনি 2টার পরে এসে বসেন আমাদের এখানে। আচ্ছা এই আমার বিশ্ববিদ্যালয়ে তৎকালীন কলেজে আমার এই যে শিক্ষকতার যোগদান, সাথে সাথেই কনসালটেন্সি ওইখান থেকে শুরু। যতদিন আমার শিক্ষকতা ছিল ততদিনই আমার কনসালটেন্সিও চলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুধু বিশ্ববিদ্যালয় হওয়ার পরে, ডিন হওয়ার পরে আমি এই কনসালটেন্সিটা ছেড়ে দিছি, সময়ের অভাবে সময় পাই নাই। এটা হলো আমার কনসালটেন্সির একটা লম্বা ইতিহাস আছে আমার, যে কারণে আমার এই অনেকগুলো ফ্যাক্টরি আমার করা আছে, আমি চালাইছি, বিকালে বসতাম নিয়মিত। তো যাই হোক, তাহলে তো ওইটা কারণে ওটা আমি এই যে ঢুকলাম, একটা কথা আছে না যে শিক্ষকতায় যারা একবার ঢুকে তারা এই পেশা থেকে বেরোতে পারে না। মনে হয় এটা একটা সত্য কথা। নইলে আমি অনেকবার, যে 88-র বন্যার সময় আমি এক জায়গায় ইন্টারভিউ দিলাম, তারা আমাকে নিবেই। প্রথমে তো প্রাইমারি সিলেকশন করলো, তারপরে সেকেন্ডারি সিলেকশন, ফাইনাল সিলেকশনের দিনে তারা আমাকে ডাকলো, টিএ দিয়ে দিল, সবকিছু দিল, এবং আমার সাথে সামান্য মানে বার্গেনিংটা আসলে মাত্র কয়েক হাজার টাকার বার্গেনিং ছিল, খুব লোভনীয় অ্যাট্রাকটিভ একটা অফার ছিল। থাকলে বিদেশ টিদেশ যেতে পারতাম, অনেক কিছু হইতো, হয়তো লাইফ নিজে ব্যবসায়ী হতে পারতাম, বড় ইন্ডাস্ট্রিয়াল হতে পারতাম, অনেক কিছু হওয়া যেত, হয়তোবা কিছুই হওয়া যেত না, কারণ তা আমার ভাগ্যে যা ছিল, রিজিক আমাকে সেখানেই রাখছে। তো সেই হিসাবে ওই জন্য ওই যে বললাম না যে ওই যতবারই ছাড়তে চেয়েছি ততবারই আর ছাড়া হয়নি। শিক্ষকতা পেশাটা এরকমই। তো সেই ওয়েট প্রসেসে তো ঢুকলাম। তারপরে আমি ছাত্র জীবনে যে কথাটা বলতাম আর কি, বলতাম যে আমি যখন করব, চাকরি মানে পরীক্ষা যেদিন শেষ হয়ে যাবে, আমাদের যে ফাইনাল পরীক্ষা যে শেষ হয়ে যাবে, ওয়েট প্রসেসের নোটপত্র যা কিছু আছে, এই রঙের ডিব্বা টিব্বা ফেলে দিব সব, জীবনে আর ওয়েট প্রসেসিং যেটা আমি ধরবো না। আমি এটারে কেমিস্ট্রি খুবই করতাম আর কি, অপছন্দ করতাম ওয়েট প্রসেস। যাই হোক, পরে আমি সেই ওয়েট প্রসেস শুরু করলাম। তারপরে সেই ওয়েট প্রসেস করাইতে গিয়ে আমার প্রথম ক্লাস হলো 3rd ইয়ারে প্রিন্টিং আমরা মোটামুটি না পড়ালেখা করেই কোনো মতো কিছু দিয়ে বগিযোগি দিয়ে পাস করে গেছি। 3rd ইয়ার প্রিন্টিং ক্লাস, এখন তো ওই ক্লাস নিতে গেলে তো আর ওইভাবে নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, কি কি বই আছে প্রথমে লাইব্রেরিতে দেখলাম, কি কি নোট আছে, সেই ডিজি কেলের বই, সেই বই নিলাম, আরো কি কি বই আছে নিয়ে শুরু করলাম আর কি। এই যে লেখাপড়া শুরু দিলাম, প্রকৃত পড়ালেখা কিন্তু আমার তখন থেকে শুরু হলো, টিচিং এ ঢোকার পরে প্রকৃত শেখা, এবং যে জিনিসটা সেটা আমার টিচিং এ ঢোকার পরে। হ্যাঁ, এরপরে তখন ওয়েট প্রসেস তো ফলে কনসালটেন্সির কারণে তো ক্লাস সুন্দর হইতো, প্লাস আমি বিভিন্ন মিলের সাথে জড়িত থাকতাম। এই যে তুমি থিস্টিসের কথা বললে না, এর সমস্ত এমন কোন ম্যানুফ্যাকচারার কোম্পানির ওনার কিংবা ফরেন এরা আমাকে চিনতো না এমন কেউ নাই। এমন এক নামে আমার সবাই চিনতো। এখন হয়তো অনেকে মনে রাখছে, অনেকে হয়তো মনে রাখেনি, কারণ আমি তো এখন একটু ডিটাচড আছি এই কনসালটেন্সি থেকে। তো সেই সময় ওয়েট প্রসেসের প্রতি আমার একটা দেখলাম যে অনেক ইন্টারেস্টিং। পড়াশোনা করলে এটা অনেক ইন্টারেস্টিং। আমাদের বুটেক্সের লাইব্রেরিতে বইগুলা যা দেখছেন, না বুটেক্স তখন না বাইরে থেকে আছে। তারপরে আলাদা ম্যানুয়াল ছিল স্যার, ভালো হ্যান্ডবুক ছিল।
ইয়ার্ন ডাইং বা এরপরে এই আস্তে 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 বাইরের থেকে অনেক আপগ্রেডেড হতে থাকলাম। বিদেশের লোকজন যারা আসে তাদেরকেও বলতাম কোনো প্রবলেম, ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম গুলো ডিসকাস হতো, তো তখন তারাও তাদের নোট টোট থাকলে দিত, বুকলেট বা তাদের টেকনিক্যাল ইনফরমেশন গুলা দিত। যেমন মনে করো যে একটা পার্টিকুলারলি কোনো ডায়াস্টাফ বা কোনো অক্সিলিয়ারি ম্যানুফ্যাকচারার কোম্পানি হয়তো তাদের টেকনিক্যালটা দিচ্ছে, মূলত অন্য কোম্পানির ওই প্রোডাক্টের টেকনিক্যাল ম্যানুয়াল তো একই হবে, মোরাললেস। কাজে ওইগুলাকে আমি আমার নিজের মতো করে আমার মতো করে নোট আকারে ছেলেপেলেকে দিতে পারতাম। এগুলা দিয়ে দেওয়ার কারণে হতো কি, ছেলেরা অনেকটা আমাদের তৎকালীন সময়ে যখন আমি ওয়েট প্রসেস যতদিন পড়াইছি, তৎকালীন সময়ে অন্যান্য টিচাররা যা পড়াতো আর আমি যা পড়াতাম, ছেলেরা মানে আমার স্টুডেন্টরা অনেকেই অনেক বাস্তবসম্মত বা প্র্যাকটিক্যালি। তো ইভেন এখনো অনেক ফ্যাক্টরি ডাইং ম্যানেজাররা আমাকে এখনো ফোন করে প্রবলেম বললে, স্যার এই প্রবলেম পড়ছে কি করব। হ্যাঁ, তো এই বিষয়টা ছিল, ইন্টারেস্টেড হই। এবং এরপরে আমি যে এই যে ইউএনডিপি থেকে যে ইটা হয়, বাংলাদেশের সাথে যে এগ্রিমেন্টটা হয়, এর অধীনেই কিন্তু আমি ইউনিডো ফেলোশিপ নিয়ে যাই মাস্টার্স প্রোগ্রামে। এটা কত সালে? লিডস ইউনিভার্সিটিতে। এটা 91 91 তে যাই, 93 তে আসি। মাস্টার্স প্রোগ্রামে যাই ইউনিডো ফেলোশিপে। ইউনিডো ফেলোশিপটা কিন্তু ওরা আমাকে স্টুডেন্ট হিসাবে না, এটা একজন ক্লাস 1 সিটিজেন হিসাবে বা ক্লাস 1 চাকরি জব হোল্ডার হিসাবে তার যে স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড, সেই হিসাবে কিন্তু তারা আমাকে ওখানে পয়সা দিয়েছে। আমি অনেক টাকা পাইতাম। হ্যাঁ, যে সময় কমিউনিটি স্কলারশিপে 3টা বাচ্চা সহ ওয়াইফ সহ ফুল স্কলারশিপে যারা $430 পেত, আমি 657 পাউন্ড পেতাম। 430 পাউন্ড পাইতো এরা। কমিউনিটি স্কলারশিপে যারা সবচেয়ে প্রেস্টিজিয়াস, যেটা হাজব্যান্ড ওয়াইফ এবং 2টা বাচ্চা সহ দিত, এরা দিত 430 পাউন্ড, আমি পেতাম 657 পাউন্ড। শুধু আমাকে ক্লাস 1 একজন অফিসারের এই সিটিতে থাকতে তার স্ট্যান্ডার্ড খরচ ধরে তারা এটা আমাকে দিচ্ছে আর কি। আমি তো সেই স্ট্যান্ডার্ডে থাকতাম না, আমি স্টুডেন্টদের স্ট্যান্ডার্ডে থাকতাম। যাই হোক, পরবর্তীতে আমি শাইকরে আর শাইকের মাকেও নিয়ে যাই। আমি শুনছি শাইকে ওখানে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, 1 বছর ওখানে পড়ছে, 5 ক্লাস 1 ওখানে পড়ছে। তো এই হচ্ছে আমার আমি ওখানেও তো ওয়েট প্রসেসের উপরেই কাজ করলাম এবং ওয়েট প্রসেসের ইন্টারেস্ট আমার আরো বেড়ে গেল। আচ্ছা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, তৎকালীন সময়ে বাংলাদেশ টেক্সটাইল কলেজ ছিল, কলেজের যতজন শিক্ষক আছে সবার সাথে আমার ইংল্যান্ডে দেখা হয়েছে। সবাই পড়াশোনা করার জন্য। হ্যাঁ, এই সবাই গেছে এই টাইমে। এবং আমার বাসায় ছিল যে সবাই আমার বাসায় উঠতো, আমি বাসাটা ঠিক করে রাখতাম। 2টা ব্যাচে গেছে, অর্ধেক অর্ধেক করে ভাগ করে টিচাররা, এবং সবাই আমার বাসায়। আপনি তখন ট্রেনার আর কি স্যার? আমি তখন ওইখানে ছাত্র। হ্যাঁ, তো এটা একটা খুব বিরল ঘটনা যে সবাইকে ওইখানে পাওয়া। তাদের ভিতরে অনেকেই নেই, যেমন হাজী কাসেম সাহেব, উনি মারা গেছেন, উনিও গেছিলেন। রইচুদ্দিন সাহেব, উনিও ছিলেন, আমার বাসায় উঠছিলেন। এটা অনেকে, সিরাজউদ্দিন ভূঁইয়া সাহেব, 3 জন মারা গেছেন এদের ভিতরে। আপনাদের একটা বুকলেটও বেরিয়েছে প্রথম বর্ষ উপলক্ষে। ওটা তো আমাদের এখানকার ছাত্রদের আর কি। তারপরে ওইখান থেকেই আমাদের একটা নিতাই স্যার যখন ছিলেন 2 মাস, প্রথমে তো আমার বাসায় ছিলেন, পরে বাসা ভাড়া করে দিলাম আর ওনারা কয়েকজন ভাড়া। তখন থেকেই একটা চিন্তা ভাবনা ছিল যে আমাদের ইন্ডাস্ট্রির একটা দাবি যে আমাদের ছেলেরা টেকনিক্যালি খুব ভালো, কিন্তু মিডিল ম্যানেজমেন্ট এরা খুব উইক। হ্যাঁ, এবং মিডিল ম্যানেজমেন্টে আমাদের লোক নাই, আমাদের ইন্ডাস্ট্রি গুলাতে ওই জায়গায় বড় বড় গ্যাপ। হ্যাঁ, তখনই চিন্তা হলো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নামে কোনো টেক্সটাইল ম্যানেজমেন্ট, তখন তো ইঞ্জিনিয়ারিং শব্দটা আমরা আনি নাই, টেক্সটাইল ম্যানেজমেন্ট নামে কোনো কোর্স আমরা করতে পারি কিনা। কত সালে দিয়ে হবে? মানে আপনি এটা ওই সময় ওখানে থাকতেই প্রথম ইনিশিয়ালি আলোচনা হয়। 1-2 বছর। হ্যাঁ, ওখানে আমার সাবজেক্ট ছিল দি ইকোনমিক্স অফ গ্লোবাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এটা আমি আমার এর বাইরে যে একটা সাবজেক্ট নিয়েছিলাম, মানে এর বাইরে, আমার নর্মাল এর বাইরে। এটা আবার ক্লাস হতো আমার আন্ডার গ্রাজুয়েটদের সাথে, মাস্টার্সের ক্লাস হতো না। ওখানে তো আন্ডার গ্রাজুয়েট মানে তো ছেলে মেয়েরা যে একটা হিজিবিজি অবস্থা, মানে আমি তো স্যারের সাথে ঢুকতাম, স্যারের সাথে বের হয়ে আসতাম, এরকম অবস্থা আর কি। মানে ওখানে এত ওর ভিতরে আমাদের যে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা। বিদেশি নাইও, কেউ বিদেশি নাই, আমি ছিলাম একমাত্র বাইরের। তো অনেক ছেলে ছিল, প্রায় 30-35। ইউনিভার্সিটি অফ লিডস এ, তাই না? ইউনিভার্সিটি অফ লিডস এ। লিডসে সেই জৌলস এখন আর নাই, তখন আমার সময় যেটা ছিল।
এরপরে তখন স্যার এটা সব দেখে টেকে বললো যে আরে এ তো এইরকম তো জিনিস, তুমি এই জিনিসগুলোকে নোটপত্র আর এই সাবজেক্টের রিলেটেড যা কিছু পাও হুম, হুম। সবকিছু তুমি কালেক্ট করে নিয়ে আসবা। ও, আমরা এই যে ম্যানেজমেন্ট কিছু একটা করবো। আচ্ছা। দেশে আসার পরে ওই চিন্তা থেকে আমরা টেক্সটাইল ম্যানেজমেন্ট নামে তো দেশে তখন এই প্রজেক্ট থেকে আপনি কত সালে আসলেন? 93 তে আসলাম। মানে ২ বছর মাঝে। হ্যাঁ, ২ বছরে। ৯১ দিয়ে গেলেন। হ্যাঁ, আমি পিএইচডির তখন জন্য তো স্যারও গেছে আমাদের শাহেদ স্যারও তাহলে। হ্যাঁ, তখন শাইকও আপনার ছিল আমাদের স্যার। সাথে। তবে পিএইচডির জন্য আমার ছিল, অফারও ছিল, সবই ছিল। ইউনিটেও দিতে চাচ্ছিল। আমার তো খুব ভালো রেপুটেশন ছিল। আমার তো কয়েকটা সাবজেক্টে ডিস্টিংক্ট নাম্বার ছিল। মাশাআল্লাহ, হ্যাঁ, এবং আমি খুব ছিলাম ওইখানে। বুঝতে পারছি। হ্যাঁ, তো ওখানে তো আমার ছবি ছিল বহুদিন পর্যন্ত। এখন আছে কিনা জানি না। অনেক বছর আমি চলে আসার পরে খবর পাইছি যে ওদের ডিপার্টমেন্টে যে এটা ছিল, জি, জি, জি। ওখানে আমার ছবি ছিল অনেক বছর পর্যন্ত। মাশাআল্লাহ।